কি রে পোড়ার মুখী, এখনো শুয়ে পড়ে থাকবি? কত বেলা হয়েছে সে খেয়াল আছে? ঘরের কাজগুলো কে করবে শুনি? তোর মরা মা। এই কথাগুলো বলে কনকচাপা ওরফে চম্পার সৎ মা জয়া। এই ডাকটা চাপার সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছে। এই ডাক শুনে অভ্যস্ত হয়ে গেছে চাপা। চাপার যখন 1.5 মাস বয়স, তখন ওর নিজের মা মারা যায়। ছোট্ট মেয়েটাকে সামলাতে হিমশিম খেতে হতো ওর বাবা অরূপ আর ওর ঠাকুমা মেনকাকে। মেয়েটা খুব কাঁদত, তাই মেনকা এক প্রকার জোর করেই জয়ার সাথে অরূপের বিয়ে দিয়ে দেন। তখন চাপা প্রায় 1 বছরের, কারণ উনি বুঝতে পারেন ছোট্ট মেয়েটার একজন মায়ের প্রয়োজন। সেই 1 বছর বয়স থেকেই চাপার কপাল পোড়া। মেনকা বা অরূপের আড়ালে জয়া ওইটুকু বাচ্চার সাথে খারাপ ব্যবহার করত, কান মুলে দিত, কান্নাকাটি করলে বকত। বছর খানেক বাদে জয়া আবার একটা মেয়ে হয়। চাপার সাথে নাম মিলিয়ে মেনকা ওই নাতনির নামও ফুলের নাম ধরেই রাখে, করবী। 2 নাতনিকে নিয়ে মেনকা বেশ ভালোই আছে। তবে চাপা আগের মতোই বড্ড শান্ত, কিন্তু কেমন যেন আরও চুপচাপ হয়ে গেছে। মেনকা ওকে কাছে টেনে নেয়, কিন্তু জয়া ওকে আর সহ্য করতে পারে না। এখন একটু কিছু দেখলেই চাপাকে বকাবকি করে। ওইটুকু বাচ্চা বুঝতেই পারত না কেন মা ওকে বকছে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো। 5 বছরের চাপা নিজের কাজ নিজেই করতে পারে, এমনকি বোনকে কোলে নিয়ে সামলে রাখা, দুধের বোতল মুখে ধরা, এসব কাজ চাপাকে করতে হতো। বছর 2 বাদে জয়া আবার এক পুত্র সন্তানের জন্ম দেয়। তখন মেনকা খুব খুশি। বংশের রক্ষক মনে করে নাম রাখলেন প্রদীপ। ভাই বোনকে চাপা খুব ভালোবাসে। ওরা দুজন যেন ওর প্রাণ। ধীরে ধীরে চাপা বড় হতে থাকে, স্কুলে পড়াশোনা করে। মেনকাই ওকে স্কুলে ভর্তি করে দেয়। চলছিল বেশ ভালোই। কাল হলো মেনকা যখন অসুস্থ হয়ে বিছানা নেয়, তখন জয়া দিনরাত চাপার উপর অত্যাচার করত। সামান্য কারণে ওকে মারধর করত। হঠাৎ করেই মেনকা যখন মারা যায়, তখন চাপা খুব একা হয়ে ভেঙে পড়ে। দিনরাত কাঁদত আর মায়ের গালিগালাজ সহ্য করত। ভাইটা বড় হচ্ছে আর খুব দুষ্টুও। ওকে সামলাতে জয়া হিমশিম খাচ্ছে। তাই চাপার পড়াশোনা বন্ধ করে দেয় জয়া। এরপর থেকে চাপা সংসারের সব কাজ একা হাতেই করত। জয়া পায়ের উপর পা তুলে খেত, আর পান থেকে চুন খসলেই চাপাকে মারধর করত। অরূপ কিছু বলতে এলেই জয়া যা নয় তাই বলে ঝগড়া করত। সেদিন প্রদীপ খেলতে খেলতে পড়ে গিয়ে পাটা একটু ছড়ে যায় আর কাঁদতে থাকে। চাপার যেন বুকের পাঁজর ভেঙে গেছে। ওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তা দেখে জয়া বলে, কি রে পোড়ার মুখী, আমার ছেলেটাকে খাবি নাকি? ছেলেটা পড়ে গেল কি করে তুই থাকতে? চাপা কিছু বলতে পারে না। সত্যিই তো, ও থাকতে ভাইটা এমন ব্যথা পাবেই বা কেন? 12 বছরের মেয়েটা পড়াশোনা ছেড়ে দিয়ে সংসারের কাজে মন দেয়। ক্লাস 4 অবধি পড়ার পর যখন জয়া ওর পড়া ছাড়িয়ে দেয়, তখন চাপার খুব কষ্ট হয়েছিল। স্কুলের দিদিমণিরা ওকে খুব ভালোবাসে, আর বন্ধুরা। চোখ ফেটে জল বেরিয়ে আসে চাপার, কিন্তু মায়ের কাছে পড়াশোনা করার ইচ্ছা প্রকাশ করতে পারে না। মা যে তাহলে মারবে, খাওয়া বন্ধ করে দেবে। দিনে দিনে চাপা বড় হতে থাকে। ভাই বোন দুজন দিদিকে খুব একটা পছন্দ করে না, মনে ভাবে বাড়ির কাজের লোক। চাপা কিন্তু ওদের খুব ভালোবাসে। ওদের যাতে ভালো হয়, ওরা যাতে ভালো থাকে তার দিকে নজর দেয়, আর সাথে মায়ের মন জুগিয়ে চলার কাজও করে। কিন্তু কারোরই মন পায় না। বাবা বাড়িতে থাকে কম, কিন্তু রাতে ফিরে চাপার খবর নেয়, তবে জয়াকে লুকিয়ে। অরূপের রোজগার কম, তাই দিয়েই সংসার চলে। মাঝে মাঝে জয়াকে বকাবকি করে চাপাকে দিয়ে এত কাজ করাই বলে, কিন্তু জয়ার মুখের সাথে পেরে ওঠে না। এমন মুখঝামটা দেয় যে অরূপ চুপ করে গিয়ে মনে মনে ভাবে, আমার সামর্থ্য আর কতটুকু যে চাপাকে আলাদা করে কিছু করব? তাছাড়া আমি বাড়িতে থাকি না,
মেয়েটার উপর এমনিতেই কত অত্যাচার করে, ওর হয়ে বেশি কিছু বললে যে আর কি করবে তা কে জানে। তার থেকে চুপ থাকাই ভালো। বিয়ে দিয়ে মেয়েটাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়ে তবেই স্বস্তি। তবে মেয়েটার যা কপাল বলে দীর্ঘশ্বাস ফেলে অরূপ। সেদিন পাড়ার একটা বিয়ে বাড়িতে যাবে, কিন্তু চাপার তেমন জামা কাপড় নেই, তাই করবীকে বলে ওর একটা কাপড় দিতে। সে কথা শুনে জয়া বলে, পোড়ার মুখীর কি শখ দেখ রে করবী, ভালো কাপড় পরবে, ওই তো কালো কাঠের মতো চেহারা, তাতে যতই ভালো কাপড় জড়াস না কেন ঠিক শ্যাওড়া গাছের পেতনির মতোই লাগবে। আমার করবীর মতো কি তোকে লাগবে? তাছাড়া আমার করবী কাপড়ে চোখ দিচ্ছিস যে বড়, তোর যা আছে তাই পরে চল, কে দেখবে তোকে? করবী বলে, আমারই বা কটা শাড়ি আছে যে তোকে দেব? তাছাড়া আমার যা আছে সেগুলো তোকে মানাবে না রে। তার চেয়ে তুই বরং তোর কাপড় পরেই চল, আর না হলে তোকে যেতে হবে না। জয়া বলে, পোড়ার মুখীর যে ভালো মন্দ খাওয়ার ইচ্ছে হয়েছে, ও না গেলে আমাদের যে খাবার হজম হবে না রে। তার চেয়ে বরং আমাদের পিছন পিছন চলুক। অগত্য গত বছর পুজোর সময় ওকে যে কাপড়টা দেওয়া হয়েছিল সেটাই পরে নেয় চাপা। আসলে এই কাপড়টা যখন নতুন ছিল তখন করবী পরে পরে একেবারে রং উঠিয়ে তবেই চাপাকে দিয়েছিল। কাপড়ের পাড়ের কাছে ছিঁড়েও গেছে, তবু চাপা সেই শাড়িটা পরে নেয়। ওকে দেখে জয়া, যতই সাজিস না কেন সেই পোড়ার মুখের মতোই লাগবে, চল বলেই ওরা এগিয়ে যায়। সেদিন বিয়ে বাড়িতে এক পাত্রপক্ষের করবীকে খুব পছন্দ হয়ে যায়। পরের দিনক্ষণ দেখে করবীর বিয়ে হয়ে যায়। অরূপ চায়নি চাপার আগে করবীর বিয়ে হোক, কিন্তু জয়া বলে, এই পোড়ার মুখীর কোনোদিন বিয়ে হবে? আমার মেয়ের যখন জেঁচে পাত্রপক্ষ ওদের বউ করতে চাইছে তখন ওর বিয়েই আগে দেব। চাপার খুব কষ্ট হয় করবীর জন্য, যতই হোক করবী তো ওর বোন। কেটে যায় কয়েকটা বছর, চাপার এখনও বিয়ে হয়নি। আসলে তেমন করে কেউ ওর বিয়ের চেষ্টাও করেনি। জয়া তো বলে ওর পোড়ার মুখীর আর বিয়ে হবে না, কে বিয়ে করবে ওকে? প্রদীপ অনেকটাই বড় হয়ে গেছে, পড়াশোনা তেমন করেনি, কেবল বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা মেরে বেড়ায়। চাপা ওকে অনেক বোঝায়, কিন্তু যে নিজের মা বাবার কথা শোনে না সে সৎ দিদির কথা শুনবে কেন? ছেলেটা একদম বকে গেছে। চাপা শাসন করতে গেলে জয়া রে রে করে ওঠে, বলে, পোড়ার মুখী তুই তোর কাজ কর, আমার ছেলের দিকে নজর দিবি না। একদিন প্রদীপ অনেক রাত করে একেবারে মদে চুর হয়ে বাড়ি ফেরে। বাড়িতে ফিরেই চিৎকার চেঁচামেচি করে। অরূপ বাধা দিতে গেলে অরূপকে মারধর করে। অরূপকে বাঁচাতে গিয়ে চাপাও মারধর খায়। অরূপ এই আঘাত সহ্য করতে পারেনি, সেই রাতেই হার্ট অ্যাটাক করে মারা যায়। চাপা একেবারে নিঃস্ব হয়ে যায়। জয়া তখনও চাপাকে দোষারোপ করে, গালিগালাজ করে, কাঁদতে থাকে। অরূপ ছিল একাই এই সংসারে রোজগারে, তাই ওরা খুব অর্থকষ্টে ভোগে। যা হোক করে অরূপের শ্রাদ্ধ শান্তির কাজ মিটে যায়। অনেক ছোটাছুটি করার পর অরূপের অফিস থেকে কিছু টাকা পাওয়া যায়, আর ওখানেই প্রদীপের একটা চাকরি হয়। এসবই চাপার চেষ্টাতেই সম্ভব হয়। এই অসময়ে করবী কিন্তু ওদের পাশে দাঁড়ায়নি, তবে বাবার টাকায় ভাগ নিতে ভোলেনি। একদিন প্রদীপ নিজে নিজে বিয়ে করে অন্য জায়গায় চলে যায়। এই আঘাত জয়া সহ্য করতে পারেনি। দুঃখে কষ্টে জয়া অসুস্থ হয়ে পড়ে। তখন চাপা ওর সেবা করে। নিজের ছেলে মেয়ে দুটো যে এমন অমানুষ হবে সেটা অন্য সবাই মেনে নিতে পারলেও জয়া মেনে নিতে পারেনি। চাপা এখন ওখানকার এক গেঞ্জি কারখানায় কাজ করে। জয়া ওকে আর বাধা দেয়নি, কারণ সংসার চালাতে যে হিমশিম খেতে হয়। অরূপের অফিস থেকে যে টাকা পেয়েছিল সেটা যৎ সামান্যই, আবার তার থেকে করবী আর প্রদীপ ভাগ নেয়। জয়া ভেবেছিল প্রদীপ চাকরি করছে তো ওদের আর অসুবিধা হবে না, কিন্তু প্রদীপ চলে যাওয়ার পর ওরা প্রায় দিন অনাহারে থাকে। এই জন্যই চাপা এই চাকরিটা করে। ওর যে মাইনে পায় তাতে দুজনের খুব কষ্ট করেই চলে যায়। একদিন চাপার কাজ থেকে বাড়ি ফেরার সময় ওর পেছন পিছন এক বয়স্ক ভদ্রমহিলা ওদের বাড়িতে আসেন। উনি জয়ার কাছে
চাপার সাথে ওনার একমাত্র ভাইপোর বিয়ের প্রস্তাব দেন। আসলে ওনার ভাইপো বিপত্নিক এবং নিঃসন্তান। চাপাকে দেখে ওনার খুব ভালো লাগে, তাই বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। চাপা বলে, এই বিয়ে আমি করতে পারবো না মাসিমা। আমি চলে গেলে আমার মা যে বড্ড একা হয়ে যাবে। মা যে খুব অসুস্থ। আমি যদি না দেখি মা যে মারা যাবে। আমি বিয়ে করতে পারবো না। জয়া এখন আর চাপার সাথে খারাপ ব্যবহার করে না। বুঝেই গেছে চাপা ছাড়া ওর আর কেউ নেই। এখন আর চাপাকে পোড়ারমুখী বলে গালিগালাজ করে না। সেদিন চাপার কথা শুনে জয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। বলে, পোড়ারমুখী, এখনও তুই আমার কথা ভাববি? আমি যে তোর সৎ মা, তোর কোনোদিন ভালো চাইনি। কোন মায়াতে আমাকে বেঁধেছিস শ্রীমুখপুরী? চাপা বলে, তুমি মানো বা না মানো, তুমিই আমার মা। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। জয়া বলে, এত ভালো পাত্র আমি নিজে দেখে দিলেও পেতাম না রে মুখপুরী। তুই রাজি হয়ে যা মা। চাপা বলে, যে পাত্র আমার সাথে আমার মায়ের ভার নিতে চাইবে তাকেই আমি বিয়ে করব, নচেত নয়। অবশেষে মনোজিৎ মান্না রাজি হয়ে চাপার শর্তে। সেই বয়স্ক ভদ্রমহিলার ভাইপোর সাথে চাপার শর্ত মেনে বিয়ে হয়। বিয়ের পর যখন চাপা জয়াকে প্রণাম করে, তখন জয়া বলে, আমার পোড়ারমুখী কোথাকার, কি সুন্দর লাগছে ওদের দুটিকে, ঠিক যেন লক্ষ্মী নারায়ণ। বলেই চাপাকে বুকে টেনে নেয় জয়া। চাপা মা বলে জয়াকে জড়িয়ে ধরে।